সময় দেওয়ার জন্য আমার শুভেচ্ছা জানবেন, কৃতজ্ঞতা জানবেন। অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে জনাব ফরহাদ মজার, আজকে অনেকগুলি বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই, প্রশ্নের আকারে একটু বুঝে নিতে চাই যে আসলে আপনার ভাবনাটা এবং আপনার দিক নির্দেশনাটা। আমি প্রথমেই আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে এখন আমরা যেভাবেই বলুক না কেন অনেকগুলি পক্ষ দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা সরকারে আছেন বা সরকারকে নিয়ে আরেক জায়গায় যেতে চাচ্ছেন, নির্বাচনের কথা বলছেন। সেই পক্ষগুলির মধ্যে আপনি কাকে ন্যায় ভিত্তিক বা ন্যায্য মনে করেন? এরকম কয়েকটা পক্ষের ক্ষেত্রে আপনি ন্যায় ভিত্তিক বা ন্যায্য কাকে মনে করেন? আমি প্রথমেই বলতে চাই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। এরকম আরও কয়েকটা পক্ষের কথা আমি বলবো, আপনি কাকে ন্যায্য মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান অবস্থান কি ন্যায় ভিত্তিক বা ন্যায্য? না, প্রথমত হলো যে ডক্টর ইউনূস তো আমাদের একটা সামষ্টিক রাজনৈতিক প্রক্রিয়ার তিনি একটা ফল, ফলে তার প্রতি আমাদের অবশ্যই সদয় থাকা দরকার। কারণ এমন না যে তিনি এসে ক্ষমতা দখল করেছেন বা আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছেন। ফলে আমাদেরকে খুব কষ্ট থাকতে হবে যে ডক্টর ইউনূসকে আমরা বসিয়েছি, পুরো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি এসেছেন। তো ফলে সে অর্থে তার যে আশাটা, এটা তো অবশ্যই লাগবে। উনি গণঅভ্যুত্থানের মধ্যে থেকে এসেছেন, তিনি কোনো সামরিক অভ্যুত্থান করেননি। কিন্তু তার যদি আমরা অবশ্যই না এই ন্যায্যতাকে যদি আমরা রূপ দিতে চাই, তাহলে বুঝতে হবে যে গণঅভ্যুত্থানের যে মর্মটা কি, এটা পলিটিক্যাল মানেটা কি এবং এর লিগ্যাল মানেটা কি। এখানে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম শক্তি আছে এবং তাদের শক্তির মধ্যে অধিকাংশই গণঅভ্যুত্থান বিরোধী। তারা যেসব অবস্থানটা নিয়েছে, তারা গণঅভ্যুত্থানেরই একটা বিরোধী অবস্থান নিয়েছে। এটা ডক্টর ইউনূসের জন্য অত্যন্ত কঠিন করে তুলেছে। এইটা হলো আমার প্রথম আপনার উত্তর হবে। ফরহাদ ভাই, আমরা উনাকে তো আসলে সবাই, এটা একদম আপনার সাথে আমরা শতভাগ একমত যে আমরা তো উনাকে আসলে কি বলবো, মানে রাজি করিয়ে, আমি যদি সোজা বাংলা ভাষায় বলি, হাতে পায়ে ধরে এনেই তাকে আসলে এখানে এনেছি। কিন্তু আমি তার অবস্থাটা ন্যায্য বলতে বুঝাচ্ছি 5 আগস্টের পরে 8 আগস্ট উনি এই জায়গায় আসার পরে আজকে 1 বছরের বেশি সময় পার হয়েছে। এখন নির্বাহী আদেশে তিনি মামলা মুক্ত হন, 600 কোটি টাকা চেয়ারে বসার আগে মৌকুফ করে নেন, গ্রামীণ ব্যাংকের 5 বছর মৌকুফ করেন, গ্রামীণ ব্যাংকের সরকারি লাইসেন্স করে ফেলেন, আদব ব্যবসার লাইসেন্স নেন, করেন। সেই সব বিবেচনায় মানে আপনার যে স্কেল, সেই স্কেলে তিনি ন্যায্যতার মানদণ্ডে কতটুকু ন্যায্যতা পান? মানে আমরা তাকে বসাইছি সেটা ঠিক আছে, তার হাতে পায়ে ধরেই বসে গেছে, এইটা জায়গাটা আপনার একটু জানতে চাচ্ছি যে 1 বছরে তাকে। প্রথমত আপনি এখন যে সমালোচনাটা করলেন, ওটা কিন্তু ব্যক্তি সমালোচনা করলেন। জি, আপনি ব্যক্তি ইউনূসের সমালোচনাটা, সে ছেলেটি অত্যন্ত ন্যায্য, এটা বলার অধিকার আমাদের সকলেরই আছে। জি, কিন্তু আমরা যেটা দেখেছি সেটা অন্যত্র। আমরা এটাই মানে আপনার যুক্তিটা বিপদটা বলি আপনাকে। বিপদটা হচ্ছে আপনি যে মূল যে প্রশ্নটা, রাষ্ট্রের প্রশ্নটাকে আড়াল করে ফেলছেন। রাষ্ট্রের প্রশ্নটা কি ছিল? যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব। ওটা প্রবেশ না করে আমরা কোথায় ঢুকে গেলাম? আমরা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আবার পুনরায় প্রতিষ্ঠিত করলাম। শেখ হাসিনা ব্যক্তি আকারে রায়, কিন্তু তার ভোটটা কিন্তু আছে পুরো মাত্রায়। মানে যেহেতু তারই সংবিধানের অধীনে এটা রক্ষা করবার জন্য ডক্টর ইউনূস শপথ নিয়েছেন, তাহলে আমরা পলিটিক্যাল জায়গায় থাকি। আমি কি পরিমাণ অপরাধ করেছেন, কি দুর্নীতি করেছেন, বা আমরা বলতে পারবো যে তার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেছেন, এটা ইতিহাসে বলার বহু আপনার দিন পাবো আমরা সামনে। আপনি রাষ্ট্রের প্রশ্নে থাকতে চাইছেন, আপনার এটা পরিষ্কার। আমি যদি তাহলে আমরা আর বাকি যাদের নিয়ে প্রশ্ন করব তাদেরকে কি রাষ্ট্রের প্রশ্নই রাখবো? যেমন আমার এবারের যিনি, মানে যাকে নিয়ে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, তিনি হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা? আমি মনে করি তার অবস্থান ন্যায্য। আমি মনে করি এখানে অনেকের সঙ্গে অবশ্যই বিরোধিতা করব। প্রথম কথা হচ্ছে সেনা প্রধান, আপনি খেয়াল করুন, এটা একটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। ফলে আমরা যদি হিস্ট্রি খেয়াল করি বাংলাদেশের সেনাবাহিনীর, তাহলে আমরা দেখবো যে সেনাবাহিনী এবার চেষ্টা করছে যে তারা কোনোভাবে যেন তারা 1/11 মধ্য দিয়ে যে অপরাধটা করেছে, তাদের যে কলঙ্ক ঘটেছে, এমনকি আপনার শেখ মুজিবকে হত্যা থেকে শুরু করে দীর্ঘকাল তাদের যে কলঙ্ক ঘটেছে, তারা সেই কলঙ্কের মধ্যে ঢুকতে চায় না। এটা আমি তারা আন্তরিক, এটা আমি তাদের অনেককে চিনি এবং তাদের সেই আত্মসমালোচনা গুলো আছে বলে আমি এরকম অত্যন্ত শক্তভাবে বলতে পারি। আমি মনে করি যে সেনার প্রধানের, যেহেতু উনি পলিটিশিয়ান না, ফলে তিনি পলিটিক্যালি অনেক কথাবার্তা তিনি বলেন, যেটা তিনি বোকা বলে,
আমি বলি কেন আমি বলবো আমি কথাটা, কারণ তিনি যখন বলেন যে তিনি সেনাবাহিনীকে রাখতে চান না বাইরে এবং তাদের ক্যান্টনমেন্টে ফিরে যেতে হবে, এই যে তিনি কথাটা বলেন এটাকে খুব যুক্তিসঙ্গত বুঝতে হবে। আসলে অত্যন্ত বিপজ্জনক সেনাবাহিনীকে বাইরে রাখা এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দিয়েও বাইরে রাখাটা রাষ্ট্রের স্থিতিশীলতা শুধুমাত্র নয়, রাষ্ট্রের অস্তিত্বের জন্য সংকটপন্ন হয়ে ওঠে। ফলে তিনি বলছেন যে আমি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই, কিন্তু এই কথাটা তিনি বুঝাতে পারেন না, কারণ তিনি তো পলিটিশিয়ান নন, তিনি সেনাবাহিনীর লোক। ফলে সেভাবে তিনি কথা তিনি বুঝাতে চেয়েছেন। সেজন্য আমি মনে করি যে তার যে সেনাবাহিনীকে ফেরত নিয়ে আসা এবং একটা তার ভাষা তার চোখে একটা স্থিতিশীল সরকার মানে একটা রাজনৈতিক সরকার, যে কোনো রাজনৈতিক দল দায়িত্ব নেবে এবং দায়িত্ব নিয়ে তারা কি করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা ক্যান্টনমেন্টে থাকবে। তো এটার মধ্যে তো আমি কোনো দোষের কিছু দেখি না। যদি সেনাবাহিনী যদি আলাদা করে কোনো কু করতে চাইতো, আলাদা করে তাদের যদি কোনো ভিন্ন রকম কোনো উদ্দেশ্য থাকতো, এটা আমরা দেখতাম। 2 নাম্বার আরো সিরিয়াস বলি, কারণ দিল্লি ক্রমাগত সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে এবং এই দিল্লির অভ্যুত্থান ঘটাবার চেষ্টার মধ্যে আমাদের অনেকে বিভিন্ন প্রোপাগান্ডা মানে ওয়াকারের বিরুদ্ধে, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বা সেনাপ্রধানের বিরুদ্ধে প্রোপাগান্ডার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে আরো এক হিসেবে বলবো যে ওই আগুনে কি বলে না, আগুনে ঘি ঢালা, আগুনে তেল ঢালা মতো, গ্যাস ঢালা মতো হয়েছে। এটা ছিল মারাত্মক পরিস্থিতি এবং এই পরিস্থিতিটা আমি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এটাকে রক্ষা করবার জন্য আমাদের কয়েকজন জেনারেলের যে আন্তরিকতা, এই আন্তরিকতাকে আমি গ্রহণ করি। তারা নন পলিটিক্যাল বলে, যেহেতু রাজনীতি বোঝে না বলে তারা কতগুলো ভুল করেছে। যেমন একটা ভুলের কথা বলি আপনাকে, যেটা আমাকে তাহলে আমরা দর্শকরা আমাকে সঠিক বুঝবে। যেমন ধরুন আপনার ওই যে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে 3 জন সেনাবাহিনী একসঙ্গে থাকাটা, এটা মারাত্মক রকম ভুল। কারণ এটা অত্যন্ত নেতিবাচক একটা কি বলে একটা ভাবমূর্তি তৈরি করে সেনাবাহিনী, যে সেনাবাহিনী একটা ভারতের অধীনে বা এখানকার একটা বিশেষ সম্প্রদায়ের অধীনস্থ একটি বাহিনী। এগুলো হচ্ছে মারাত্মক পলিটিক্যাল ভুল। তার মানে সেনাবাহিনী এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক যারা বুঝতে পারে তাদের সিদ্ধান্তের বা তাদের পর্যালোচনাকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না, এগুলো বিপদ তৈরি করবে। 2 নাম্বারটা হচ্ছে এগুলো আছে, আমি বলতে কিন্তু আমার অনেক তালিকা আছে, বলতে পারবো। এই জায়গাটাতে যদি একটা লাইন বলতেন, যে আপনি যে বলতেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত যে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে অনেক অভ্যুত্থান পরিকল্পনা করছে বা মানে যেটাকে বলা হচ্ছে যে একটু ইন্ধন দেওয়া, সেইটা তারা দিচ্ছে বা জ্বালানি কাঠ দেওয়া তারা দিচ্ছে, বর্তমান সেনাপ্রধান এবং তার যে বাহিনী সেটা কি তারা নস্যাৎ করছেন নাকি তারা সেই ষড়যন্ত্রের অংশ? ষড়যন্ত্রের অংশ তো না বটেই, সেটা আপনি প্রশ্ন করেছেন, মানে তারা কি সেটি মানে ফাইট করতে পারছেন কিনা সেটা যদি আমরা বলি। যদি করতো তাহলে একদিনে ঘটে যেত, আমাদেরকে শুনুন, আমরা কোথায় খালেদ বিপদে পড়ি কি জানেন? আমরা বিপদে পড়ি, আমরা সামগ্রিকভাবে রাষ্ট্রকে চিন্তা করতে পারি না, আমরা ব্যক্তিকে কেন্দ্র করে তখন সিদ্ধান্ত গ্রহণ করে বিপজ্জনক হয়ে পড়ে। সেনাপ্রধানের যদি আপনি তিরস্কার করতে চান, দোষ ধরতে চান, প্রচুর দোষ ধরতে পারেন, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে আপনার এটা একটা প্রতিষ্ঠান, এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এবং এটা সে তার শুরু থেকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানকে গড়তে দেওয়া হয়নি। শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী রাখতে চেয়েছেন, তিনি একটা এই যে স্থায়ী সেনাবাহিনী রাখতে, এর কুফল আমরা দেখেছি। কারণ শেখ মুজিবুর রহমানের হত্যা হয়েছেন, এটা তো আমাদের দেশের জন্য ভালো না। তাহলে আপনি এই সংঘাতগুলো তো মারাত্মক। আর অন্যদিকে দেখুন আজকে ডক্টর ইউনূসের সঙ্গে সেনা প্রধানের মধ্যে যে দূরত্বটা তৈরি করা হয়েছে খুবই পরিকল্পিতভাবে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়াকারুজ্জামান সাহেবও কিন্তু এটাকে কমাবার জন্য তার কোনো সক্রিয় উদ্যোগটা আমি দেখি নাই, হয়তো আছে কিন্তু আমি বাইরের থেকে আছি বলে আমি বুঝি নাই। কিন্তু অন্যদিকে ডক্টর ইউনূসের দিক থেকে কিন্তু এই ব্যবধানটুকু দূরত্বটুকু তারা টিকিয়ে রেখেছেন, এটা কিন্তু দেশের জন্য ভালো না। আপনাকে তো কিছু ব্যাপারে আপনাকে অবশ্যই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। ফরাদ ভাই, আমরা আপনার দেখানো পথে আমরা এখন একটু রাষ্ট্র কাঠামোটার মধ্যে থাকি, আমরা আবার ওই ব্যক্তিগত মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনা প্রধান বা ওই আলোচনাটা আমরা একটু পরে ধাপে আসি। আপনি বিএনপির অবস্থান ন্যায্য মনে করেন কিনা? মানে আমাদের আর যে অবস্থান আছে যে বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র সহ ইসলামী দলগুলোর অবস্থান আপনি ন্যায্য মনে করেন? প্রথমে বিএনপির কথা শুনি। আমি বলবো যে বিএনপির রাজনীতিটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে, ন্যায্যতার চেয়েও এটা আরো খারাপ। বিএনপি তো ন্যায্য নয়, একটা গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে, ফলে গণঅভ্যুত্থানে জনগণের জনগণের যে অভিপ্রায় এটাকে বিএনপি একদমই সমান করেন। বিএনপি এসে বলতেছে আমাদেরকে 3 মাসের মধ্যে আমাদেরকে নির্বাচন দাও,
ফলে এটা তো হতে পারে না। একটা গণঅভ্যুত্থান হয়েছে শুধু নির্বাচনের জন্য না, এবং ক্রমাগত এই আজকে যে আমরা ডক্টর ইউনূসের যদি আমরা সমালোচনা করি, তাহলে তার সমালোচনা পুরোটাই কিন্তু বিএনপির ঘাড়েও পড়ে। কারণ বিএনপির যে পরিমাণ চাপটা দিয়েছে ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য, যার ফলে ডক্টর ইউনূস অনেকগুলো একটা পর একটা ভুল করেছেন। কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি নয় গণ অভ্যুত্থানে পরে। আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট, যেগুলো আমাদেরকে ভাঙতে হবে। রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসিকে আমরা বলতে পারি এদের অনেক অধিকাংশই মাফিয়া এবং লুটেরা শ্রেণীর প্রতিনিধি। কারণ আপনি কখনোই সাধারণ মানুষ এই এই আপনাকে 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা দিয়ে তারা কিন্তু আপনার এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। ফলে আপনি যখন এই নির্বাচনের কথা বলেন, বাংলাদেশকে গঠন করবার প্রশ্নটাকে বাদ দিয়ে আপনি স্বভাবতই এই পুরো গণঅভ্যুত্থানের বিপক্ষে দাঁড়ান। ফলে বিএনপি তো ন্যায্য তো হওয়ার প্রশ্নই আসে না। বিএনপি আগাগোড়াই গণঅভ্যুত্থান বিরোধিতা করেছে, এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করাটা ছিল তার রাজনীতির প্রধান লক্ষ্য। অথচ বিএনপি সবচেয়ে বেশি উপকৃত এই গণঅভ্যুত্থান থেকে। আজকে দেখুন, আজকে যে পরিমাণ সম্মান আপনার খালেদা জিয়া পেয়েছেন, এবং একই সঙ্গে যে আপনার কি বলে আমাদের তারেকের উপর যেসব মামলাগুলো ছিল, সে মামলাগুলো তো উঠে গেছে। ফলে গণঅভ্যুত্থানে কিন্তু নিট কিন্তু যে ফল এটা বিএনপি পেয়েছে। অথচ বিএনপি একটা জনগণের সঙ্গে একটা মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছে। কারণ জনগণ চেয়েছে আমরা একটা নতুন গঠনতন্ত্র করতে চাই, সেক্ষেত্রে বিএনপি জাতীয় সরকারে থাকতে পারতো। কারণ প্রথম দিকে তো আমি প্রত্যেকটা নেগোসিয়েশনে যুক্ত ছিলাম, এবং আমরা বলেছি যে আসেন আমরা একটা জাতীয় সরকার করি, এবং শুধু তাই না, আমরা একটা কি করি, আমরা একটা এক ধরনের গার্ডিয়ান কাউন্সিল করি, মানে আমার রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিলের মতো, অনেকটা আপনার নেলসন ম্যান্ডেলার মতো। ফলে আপনারা থাকেন ওখানে, এবং মন্ত্রণালয়গুলোকে ছেড়ে দিই, মন্ত্রণালয়গুলো চলুক, এবং ওখানে থেকে আমরা একটা বাংলাদেশের জনগণের জন্য যেটা ভালো একটা গঠনতন্ত্র আমরা করি। যেহেতু 72 সালে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি নাই, কারণ শেখ মুজিবুর রহমান এসে তিনি ওই পাকিস্তানি যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে তিনি ফরাদ ভাই একটু যদি মানে ধাপে ধাপে মানে, কারণ অনেক বিষয় হচ্ছে হয়তো আমি ঠিক পুরোপুরি বুঝতে পারতেছি না, সেজন্য একটু একটু জিজ্ঞেস করে করে যাই যে বিএনপি, আপনি বলেছেন যে বিএনপি গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে চেয়েছিল, বা গণ অভ্যুত্থানের সুফলটা আসলে যাতে মানুষের ঘরে না আসে, জনগণ যাতে না পায়, সেই ক্ষেত্রে তারা, কিন্তু এটা কেন করবে? বিএনপি তো আসলে আপনি যেটা বলেছেন সেটা তো ঠিক, এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তারা, আসলে মানে তাদের চেয়ে বড়, তারা জেলে ছিল, তারা দেশে আসতে পারে নাই, তাদের শীর্ষ নেতারা, তারা মামলা মোকদ্দমাদের জেরবার ছিল, মানে এক একজনের বিরুদ্ধে অনেক মামলা করে বসে। আমরা সকলেই তার জন্য বিএনপির প্রতি সহমর্মী, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারা এটা কেন করবে, মানে গণ অভ্যুত্থানটা নস্যাৎ তারা কেন করতে চাইবে, বা এটা সুফলটা তারা নস্যাৎ করতে চেয়েছে ভেরি সিম্পলি, যেহেতু তারা লুটেরা মাফিয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। আমরা এই বিএনপি তো আপনার আমাদের যে জিয়াউর রহমানের বিএনপি তো না, এটা তো খালেদা জিয়ার বিএনপি তো না। ফলে এই বিএনপি তো আমরা আগের সেই বিএনপি কে ভেবে বিচার করতে পারবো না। এখানে যারা এখানে পুরো বিএনপি যারা পরিচালনা করে, তাদের মধ্যে অধিকাংশ আপনি এস আলমের গোলাম, অনেকে বসুন্ধরার সঙ্গে যুক্ত, অনেকে নানান রকম লুটিয়া মাফিয়া শ্রেণীর স্বার্থে। ফরাদ ভাই, 2001 থেকে 2006 এর বিএনপি খালেদা জিয়ার বিএনপি ছিল, 2025-এর বিএনপি খালেদা জিয়ার বিএনপি না, মানে কি মৌলিক পার্থক্য? যদি লুটেরা মাফিয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট তারা করে, তাহলে তারা তখনও করছে, এখনো করবে, মানে ব্যাপারটা তো তখন করে নাই, এখন করবে, ব্যাপারটা কিরকম? অনেক পার্থক্য আছে, আমাদের হিস্ট্রি ভুলে যাবেন না। যেমন আজকে যদি আমরা বলি যে শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের যে আন্দোলনে তিনি তো একটা সামনের সারির একটা মানুষ ছিলেন। আজকে ধরুন বাংলাদেশের যে আমাদের যে বাংলাদেশের একটা জনগোষ্ঠী হিসেবে তার যে চেতনাগত দিক, এটাকে বিকশিত করার ক্ষেত্রে তার তো একটা অবদান আছে। বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রশ্নটাকে নিয়ে এসছেন। ফলে এই শেখ মুজিবকে, আর যিনি বাকশাল করেন বা যিনি শপথ ছাড়া প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন, তাকে তো আপনি এক করে ফেলবেন না, আপনি তো অবশ্যই সমালোচনা করবেন। তেমনি আমি শেষ করি বিএনপির সময় বক্তব্য দিই, সেটা হলো এই যে আপনি জিয়াউর রহমান আমাদের সৈনিক এবং জনগণের বৈপ্লবিক মৈত্রীর ভিত্তিতে তিনি এসেছেন। ফলে এটা হলো সিগনিফিকেন্স, তার পলিটিক্যাল সিগনিফিকেন্স। এই জিয়াউর রহমান এসে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে এবং একই সঙ্গে এই আঞ্চলিকভাবে বাংলাদেশ কি করে তার নিজের স্বার্থ রক্ষা করতে পারে, তার একটা পথ রূপরেখা কিন্তু তার অনির্দেশের মধ্যে কিন্তু আমরা দেখি। ফলে স্বভাবতই তার একটা রাজনৈতিক সচেতনতা ছিল। এবং শুধু তাই নয়, আর দেখুন আজকে জিয়া রহমান এসে আওয়ামী লীগকেও রাজনীতি করবার সুযোগ করে।
আমরা যদি বেগম জিয়াতে আসি, মানে 2001-কে যদি চলে আসি আর কি, ফরহাদ ভাই আপনি বলতেছিলেন যে এই বিএনপিকে আপনি খালেদা জিয়ার বিএনপিও বলতে চান না, তো সেই ক্ষেত্রে আমি বললাম যে না, চাই অবশ্যই, কেন এটা বলি না, আমি তো আপনাকে ব্যাখ্যা করে যে বিএনপির ইতিহাস সেখান থেকে খালেদা জিয়া যখন আপনার জিয়াউর রহমান তিনি যখন তাকে তখন হত্যা করা হয়, তাহলে একজন মানুষ যিনি ধরে রাখতে চেয়েছে সেই স্পিরিটটা একদিকে এবং অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়ে, সেই খালেদা জিয়া তো আপনি এটা বলে তো চলবে না তিনি ম্যাট্রিক পাস একজন মহিলা, তার তখনও মনে খেয়াল আছে কিনা আপনার, আমি কিন্তু তখন তার পক্ষে 100 ভাগ তার পক্ষে ছিলাম, আপনি 100 ভাগ কারণ তিনি জনগণের অভিপ্রায়কে তিনি ধারণ করেন। এবং আমি এখনো মনে করি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে, যে কারণে আমি তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি, বাংলাদেশে যদি নিরাপত্তা, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আসে, আমি খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়াকে 100 ভাগ তার উপর নির্ভর করি। সেক্ষেত্রে আমি তাকে বিশ্বাস করি, তার পূর্ণ আস্থা আছে। কিন্তু তার অন্যান্য যে সকল নেতাগুলো বিএনপিতে ঢুকেছে তারা তো খালেদা জিয়া কমাননি, তারা তো আপনার খালেদা জিয়ার সঙ্গে তো না। এটা তো আপনার অনুমান, হয়তো বেগম জিয়া উনাদেরকে ইচ্ছা করেই নিছেন, কারণ আপনি বিএনপি পরিচালনা করলে বিএনপি একরকম হইতো, আপনি বিএনপি মহাসচিব হলে বিএনপি একরকম। আমি ব্যাখ্যা দিই, ঠিক আছে, আমি আপনাকে ব্যাখ্যাটা দিই। আমাদের এখানে রাজনৈতিক দলগুলোতে গড়ে ওঠে আমাদের আর্থ-সামাজিক বাস্তবতার ভিত্তিতে, আর্থ-সামাজিক বাস্তবতার ভিত্তিতে। আপনার কথাটা সত্য, কিন্তু এক্ষেত্রে খালেদা জিয়াকে আমি দায়ী করতে পারবো না। কেন? কারণ আমাদের এখানে পরবর্তীকালে যখনই আমাদের অবাধ বাজার ব্যবস্থাটা এসে গেল এবং রাষ্ট্র বিভিন্ন বড় বড় প্রকল্পের ধারক হলো এবং রাষ্ট্র হয়ে উঠলো খুব দ্রুত বেগে টাকা কামাবার একটা ক্ষেত্র, তখন আপনি নতুন প্লেয়ারদেরকে দেখেছেন রাজনীতিতে, নতুন ধরনের প্লেয়ারেরা। এই নতুন প্লেয়ারদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এবং বিভিন্ন বড় বড় প্রজেক্টে নিয়ে গ্রহণ করে এবং বিভিন্ন ব্যবসা দখল করে তাদের এই আর্থিক স্বার্থটাকে আদায় করে। আমার মনে হয় যে আমি এবং আমাদের দর্শকরা আপনার আর্গুমেন্টটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি যে কারণে বিএনপিকে লুটেরা মাফিয়া শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ বলতেছেন, সেই জিনিসটা তো 1991 সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে আমরা হইতে দেখছি। উনি 300 আসনে যেসব প্রার্থীকে নমিনেশন দিচ্ছেন, প্রার্থীকে যারা আমি ব্যাখ্যা করতে নমিনেশন ব্যাপারটা যখন ব্যবসা হয়ে গেছে, এটা লুটে মাফিয়া শ্রেণীর রাজনীতি হয়ে গেছে। যেদিন থেকে আপনি নমিনেশন দিয়ে ব্যবসা শুরু করলেন, তখন এটা তো আগের বিএনপি না। আপনি জিয়াউর রহমানের চর্চাটা আপনি খেয়াল করেন, জিয়াউর রহমান সময় তো আমাদের বয়সও কম ছিল, তো জিয়াউর রহমানের বিরোধিতা করেছি আমরা, কিন্তু তারপর যে জিয়াউর রহমান কথা বলেছে, জিয়াউর রহমান মধ্যে আপনার রেডিক্যাল লেফটরা ছিল যারা বাকশালের সময় অত্যাচারিত নির্যাতিত হয়েছে। ফলে আপনি এভাবে দেখেন, আপনি যদি প্রশ্নটা তৈরি করেছেন আমাকে করেছেন ব্যক্তি কেন্দ্রিক, ফলে স্বভাবত আমার উত্তরটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে আমাদের সোসাইটির রাজনীতির যে বিকাশটা ঘটেছে, এই বিকাশের যে কুফলটা, এই কুফলটা বিএনপির উপর পড়েছে। আপনি যদি আমাকে আমার বক্তব্য শুধরাতে বলেন, আমার মনে হয় যে প্রতি বা একটা সংগঠন হিসেবে আপনি বিএনপির যে চেহারাটা আপনি এখন তুলে ধরেছেন, যে কারণে ও গণঅভ্যুত্থানকে নস্যাৎ করেছে, এইটা মনে হয় পরিষ্কার যে যেহেতু ও লুটেরা মাফিয়া। আমি আপনাকে একটু অ্যাড করব, কারণ বিএনপি যদি নির্বাচনের কথা, নির্বাচনই দাও 3 মাসের মধ্যে দাও, 6 মাসের মধ্যে দাও, 1 বছরের মধ্যে দাও, মানে নির্বাচনের প্রশ্নটাকে সে যদি এইভাবে সামনে না আনতো, কারণ নির্বাচন তো হবেই, আপনি নির্বাচন চলতে পারেন না রাষ্ট্র। ফলে আপনি কি গণপরিষদ নির্বাচন চাইছেন, নাকি আপনি জাতীয় সরকার চাইছেন, নাকি আপনি স্থানীয় সরকার চাইছেন, এই বিষয়গুলো তো বিএনপি আমাদেরকে পরিষ্কার করে না। কিন্তু ফরহাদ ভাই, আমার কাছে মনে হয় আমরা যখন আপনার কাছে, আপনি নিশ্চয়ই লিখবেন এটা সম্পর্কে, তখন নিশ্চয়ই এটা তুলনামূলক বিবেচনায় দেখব যে কে আগে এটা শুরু করেছিল। ইউনূস সাহেব 5 বছর আগে থাকতে চেয়েছেন, এই ইরাদা আগে প্রকাশ হয়েছে, নাকি বিএনপি চাপ আগে দিতে শুরু করেছে, সেইটাও আপনি নিশ্চয়ই বিশ্লেষণ করে আমাদের দেখাবেন। আমি এখানে এখন এই পর্যায়ে, মানে এই আলাপের পর্যায়ে আমি আপনাকে জামাতের ন্যায্যতা প্রসঙ্গে একটু বলি। জামায়াতে ইসলামী কি আসলে এখন ন্যায্য আছে? পিআর না হলে নির্বাচন হবে না, নির্বাচন আমরা চাই না, ঐক্যমত প্রশ্নে এই ব্যাপারটা এরকম, আমরা এরকম, মানে আপনি আমাদের ব্যাখ্যা আমরা করতেই পারি, কিন্তু জামায়াতে ইসলামীর অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা? আমি এখন আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটার মধ্যে একটু গরজ আছে। আচ্ছা, সরি, আপনি ঠিক করে দেন। প্রশ্নটা কিন্তু ন্যায়ের প্রশ্ন না। জি, প্রশ্নটা হচ্ছে যে আমরা 72 সালে এক স্বাধীনতা যুদ্ধের পরে
আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি না, জনগণের অভিপ্রায়কে আমরা ধারণ করতে পারি না। আমাদের অনেকগুলো অত্যন্ত ক্রিটিক্যাল একটা এরিয়া আছে, আমরা পারি নাই। এবং না পারতে আমরা যখন এই যে এরশাদ বিরোধী আন্দোলন করলাম, তারপরেও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না, এবং এবারও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না। ফলে ব্যাপারটা কিন্তু ন্যায্য আর অন্যায্যের প্রশ্ন না। যদি আমরা রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায়, সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার ক্ষেত্রে জামাতের কি কোনো ইতিবাচক ভূমিকা আছে? আমি বলি জামাতের কোনো ইতিবাচক ভূমিকা আমি এই মুহূর্তে দেখি না, কিন্তু ক্ষতিকর কিছু দেখি না। কেন বলি আপনাকে? কারণ জামাত একটা রাজনীতি করে এবং তার একটা আদর্শিক রাজনৈতিক দল, এবং আমি যতটুকু বুঝি জামাত ধরে নিয়েছে যে যদি তারা ডিসি গুলো জামাতপন্থী হয়, তারা ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। তারা ফলে নির্বাচন নিয়ে তারা খুব একটা ব্যস্ত নয়। ফলে তারা যে আপনার পিআরটা চায়, যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে যে তারা ক্ষমতার অংশীদারিত্ব চায়, এটা তাদের জায়গার থেকে কিন্তু এটা যুক্তিসঙ্গত। কিন্তু যদি আপনি রাষ্ট্র গঠনের প্রকল্পের দিক থেকে তাকান, তাহলে জামাত তো ইতিবাচক নয়। জামাত তো আমাদেরকে এমন কোন সত্যিকার অর্থে যে আমরা যে নতুন যে রাষ্ট্রটা গঠন করতে চাই, সেখানে ইসলামের ভূমিকা কি হবে, বা আমরা কি 71 সালে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটা তো ইসলামী মূল্যবোধ। তো আমরা 71 সালে তো আসলে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাইছিলাম, আমরা তো ইসলাম থেকে আলাদা কিছু গঠন করতে চাইনি। কিন্তু ইসলামী পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী রাষ্ট্র নামক একটা অদ্ভুত চিন্তা একটা আছে, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামী রাষ্ট্র বলে কোনো কনসেপ্টই নেই। ইসলামী সমাজ আছে, রাষ্ট্র নাই। ক্ষমতা আছে, প্রশাসন আছে, কিন্তু রাষ্ট্র নাই। ফলে দেখা গেছে জামাত এই ক্ষেত্রে আমাদেরকে কোনো পরিষ্কার করে কোনো আমাদেরকে অবস্থান পরিষ্কার করে নাই। 2 নম্বর, ইখওয়ানুলের রাজনীতি গ্লোবালি আন্তর্জাতিকভাবে পরাজিত, এবং আমরা দেখেছি যে এটা কোনো ভবিষ্যৎ নাই। আমরা জামাতের মধ্যে কিন্তু রূপান্তর দেখি নাই। তারা আব্দুল আলাহ মওদুদীর যে অবস্থান, তিনি একটা জাতিবাদী ইসলামপন্থী মানুষ, আমি তাকে সম্মান করি, তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে, কিন্তু আমরা দেখি নাই যে এই মওদুদীর চিন্তাটা তারা বাংলাদেশে কি করে বাস্তবায়িত করবে। তারা কি এটা রেখেছে না তারা বাতিল করে দিয়েছে? ফলে আমরা যদি রিয়েলি ইসলামকে বাংলাদেশে ইন্টিগ্রেট করতে চাই আমাদের মূল্যবোধের মধ্যে, আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে, তাহলে জামাতের প্রথম কাজ হবে জামাত ইসলামীর নামটা বাদ দেওয়া। জামাত ইসলামীর নামটা রাখা মানে এই দেশের 17 কোটি মানুষকে অপমান করা। কারণ আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু যারা এই মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নাই, তার মধ্যে এই নামটা ছিল আমাদের বুকের মধ্যে বিজে আছে। এটা তো মনে হয় যে এর চেয়ে পরিষ্কার করে বলা সম্ভব না। জি জি জি, আপনি এটা খুবই সেন্সিটিভ ইস্যু এবং গুরুত্বপূর্ণ বুঝতে পারেন, কারণ আপনি এই কথাটা বলা গুরুত্বপূর্ণ। কারণ জামাত থাকলে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে, আবারও বাকশালী ফ্যাসিবাদ ফিরে আসবে, আবারও শেখ হাসিনার ফ্যাসিজম ফিরে আসবে। কারণ জামাত থাকা মানে হলো অবশ্যই বাংলা ভাষা এবং সংস্কৃতির লড়াইটা প্রধান মুখ্য রাজনৈতিক বিষয় উঠবে। ফলে জামাতকে আমি বারবার বলি আপনাদের এই নাম বদলাতে হবে। আর দ্বিতীয়ত হলো জামাত তো আপনার যখন এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যখন তারা নিজেদেরকে তারা নিবন্ধিত করেছে, সেখানেও তারা ইসলাম কায়েম করার কথা তো বলে নাই, তারা তো গণতন্ত্র চেয়ে। তো আপনি কেন প্রচারণা করবেন? ফরদা, আমরা একটু আগাই। আমরা শুধু এই জায়গার মধ্যে থেকে আপনি আর এক লাইন বলবেন কিনা, বা এটাতে আপনি কোনো কিছু আছে না, যে জামাত থাকলে আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে, এবং আপনি সম্ভাবনা বলছেন, আপনি বলছেন আসবেই, এটাকে আরেকটু লাইন বলবেন যে এটা কি আসলে এরকম করে বলে এখন যে সেকুলার এবং এই যে বাঙালি জাতিবাদী যে রাজনৈতিক ধারা আওয়ামী লীগ নামে বা বেনামে যেটা আছে, জামাত আছে বলে আছে। বাংলাদেশের তাদেরকে আমরা বামপন্থী বলি, যারা ডেফিনেটলি তারা মনে করে তাদের তো কি, তাদের যে মূল যে লড়াইয়ের ক্ষেত্র তো এটাই, যে আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, ইসলাম আমাদের সংস্কৃতির অংশ। আর আমি আমার লেখাতে বারবার দেখিয়েছি যে ধর্মের একটা ক্রিটিক আমাদের লাগবে। ইসলামে আমাদের শুধু আমাদের ধর্ম মাত্র না, ইসলাম আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইসলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কিন্তু এমন একটা ভূমিকা, যে ভূমিকা আমরা তথাকথিত ইসলামপন্থী এবং সেকুলার পন্থী সকলে আমরা একমত হতে পারি, এটা হলো রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। এই আর কি। আপনি যদি বিবেকটা টিকিয়ে রাখেন, এই বাইনারি ইসলাম বনাম সেকুলারিজম, এটা আত্মঘাতী। এখান থেকে বেরিয়ে আমার মনে হয় যে আপনার এই কথা থেকেও আরো অনেক কিছু বিষয় আলোচনার আছে। যেমন আমি শুধু আমার 2 পয়সাটা একটু দিয়ে রাখি, যে প্রায়ই আমরা শুনি, কতদিন আগে বিএনপি শীর্ষ নেতার কাছেও আমরা শুনলাম যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। বাংলাদেশে কি কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন আছে? আমি তো খুঁজে পাই না কোন আইন কোরআন সুন্নাহ বিরোধী, আমি তো বুঝতে পারি না। কিন্তু এইটা বারবার এরকম করে বলা হয় কেন? এবং আপনিও আজকে বলছেন যে তারা যখন গণপ্রতিনিধিত্ব ওই জায়গাটার মধ্যে স্বাক্ষর করে, তখনও
জামাত ইসলামীও তো বলে নাই যে ইসলামী শাসন কিভাবে প্রতিষ্ঠা করবে। এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই বড় আলোচনা দাবি রেখে আপনি আরো দুইটা রাজনৈতিক অস্তিত্ব সম্পর্কে যদি একটু বলেন, একটা হচ্ছে এনসিপি, একটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্রের নেতৃত্বে বা আরো ইসলামিক দলগুলি, একটু সংক্ষেপে যদি বলেন, ফলে অনেক প্রশ্ন জমে গেছে আসলে। এনসিপিটা যদি একটু বলেন, এনসিপির অবস্থানটা আপনি কিভাবে দেখেন এই ফেব্রুয়ারিতে তাদের জন্ম? এনসিপি তরুণেরা একটা গণঅভ্যুত্থান করেছে, ফলে তাদের প্রতি আমাদের একটা সমর্থন থাকবে। জনগণ সমর্থন করেছে, বাস্তবে সমর্থন করেছে, তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানটা হয়েছে। তাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের সৈনিকেরা, যারা বলেছে যে আমরা এরপর আর গুলি করবো না। পরে সভাপতি সাদা মানুষের গুলি করতে তারা অস্বীকার করেছে বলে সভাপতি শেখ হাসিনার পক্ষে আর এই আমাদের এই শাসন ব্যবস্থা থাকা সম্ভব ছিল না। ফলে এনসিপির এই যে ঐতিহাসিক গুরুত্ব, এটা তাকে দিতে হবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র তরুণদের আন্দোলন এক জিনিস, আর নির্বাচনবাদী এনসিপি যে নির্বাচন করতে চায়, গণঅভ্যুত্থানের যে লক্ষ্য, এটা সফল হবার আগে, এটা বাস্তবায়িত হবার আগে এই এনসিপিকে আমি গ্রহণ করি না। কারণ নির্বাচনবাদটা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা। নির্বাচন দরকার, কিন্তু নির্বাচনবাদ অত্যন্ত মুশকিল। তার নির্বাচনটা দরকার আমাকে একটা গণপরিষদ নির্বাচনের জন্য, নির্বাচন দরকার আমাকে একটা জাতীয় সরকারকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য। নির্বাচন একটা পদ্ধতি মাত্র। ফলে এনসিপির রাজনীতির দ্বারা তারা প্রতিষ্ঠা করতে পারে নাই যে নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র। কিন্তু প্রতিষ্ঠা না করে তারা এখনো বলছে যে তারা নতুন সংবিধান চায়, আমরা একমত। এবং তারা এখনো বলছে যে তারা এই বিচার চায়, আমরা একমত। এবং তারা যে সকল ন্যায্য কথাবার্তা বলছে তার সঙ্গে আমরা অত্যন্ত একমত। কিন্তু আমরা চেয়েছিলাম একটা এই 8 তারিখে যে ধরনের সরকার গঠিত হয়েছে তার বিপরীতে গণঅভ্যুত্থানের ধারাকে কন্টিনিউ করা। তারা সরকারে গেছেন, সরকার যখন গেছেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সরকারে গিয়ে মন্ত্রী হিসেবে তারা সফল হন নাই। একজন তরুণ সারা জীবন পরিশ্রম করে একজন মানুষ একটা মন্ত্রী হবার জন্য, যেহেতু সে দেশের সেবা করতে পারে ওই মন্ত্রিত্বের ক্ষমতা নিয়ে, এবং সে করতে পারে। এটা না করে তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, এবং মন্ত্রিত্ব এই যে মন্ত্রণালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমরা বাইরে থেকে দেখছি আন্তরিকভাবে পেশাদারিত্বের সঙ্গে এটা তারা করেন নাই। এটা তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আগামী দিনে। তার মানে তরুণরা একটা মন্ত্রণালয় চালাতে পারে না, এটাই তারা প্রমাণ করলেন। এটা তো ক্ষতি করবে, কারণ আপনাকে তো শেষাবধি রাষ্ট্র আপনাকে চালাতে হবে। তবে যে তরুণরা গণঅভ্যুত্থান করেছে এদের পক্ষে এরপর আবার মন্ত্রী হতো কি করে? মন্ত্রী হবে না, আপনি মন্ত্রণালয় চালাতে পারেন না, এবং আপনি ছেড়ে দিয়েছেন। আমি নাই ছেড়ে দিয়েছে ভালো, এটা আমি প্রশংসা করি, এটা তার নৈতিকতার প্রশংসা করি। কিন্তু যদি তরুণদের যদি মন্ত্রণালয় চালাবার যোগ্যতা তারা অর্জন না করে, এটা তো আমার জন্য আর বড় ক্ষতির ব্যাপার। কারণ আমার তো বয়স হয়েছে, ওদেরকে তো রাষ্ট্র চালাতে হবে, ফলে এদেরকে তো শিখতে হবে, ভুল ত্রুটি সহ শিখতে হবে। ফলে মন্ত্রণালয়ে যে মন্ত্রণালয় তো তামাশা করার ব্যাপার, মন্ত্রণালয় তামাশা করার ব্যাপার। এটা একটা প্রশাসন, এটা একটা মন্ত্রণালয়, এটা একটা 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 বিশাল একটা ক্ষেত্র রাষ্ট্রের, যেটাকে পরিচালনা করার দক্ষতা আছে। আপনার সেক্রেটারিদের উপরে আপনি তাদেরকে পরিচালনা করার দক্ষতা অর্জন করার বিষয় আছে, শেখার বিষয় আছে। ফলে আমরা ইতিমধ্যে যদি 3 জন যদি মন্ত্রী তারা যদি এখানে আসতেন, ভালোভাবে সফলভাবে করতেন, আমরা 3 জন নতুন নেতা, জাতীয় নেতা পেতাম। 3 জন জাতীয় নেতা। আচ্ছা, এই জাতীয় নেতা থেকে আমরা এটা পরিষ্কার। আমি ইসলামী দলগুলো যদি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খুব ছোট করে বলেন, যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে, যেটা 5 তারিখ, তারপর থেকে 1 বছরের বেশি সময় পার হয়েছে, তাদের অবস্থানটা আপনি কি মনে করেন? আপনি আমাকে ন্যায় বা ন্যায্য আমি আর বলতেছি না, মানে আপনি ইসলামী দলগুলো, আপনি যখন ইসলামী দল বলেন তখন আমি দেখেছি ইসলামী দলগুলো যখন মাজার ভাঙা হয়েছিল তাদের কোনো অবস্থান আমরা দেখিনি। মাজারগুলো যখন ভাঙা হয়েছিল তখন তারা কিন্তু এই আমাদের স্মৃতি ক্ষেত্র অত্যন্ত সরল একটা রূপ, মানে গণরূপ। কারণ মাজারে আপনি আস্তিক, নাস্তিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে কেউ যেতে পারে। এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, মানে এমন সংস্কৃতি যেটা অলওয়েজ হয় আল্লাহ বন্দনা, নবীর বন্দনা, ধর্মীয় গানগুলো এখানে অতিরিক্ত গাওয়া হয়, যেগুলো আধ্যাত্মিক জায়গা, ক্ষেত্র জায়গা। দেখা গেছে এই ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বোঝে, আর আমাদের সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বুঝে, এর মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে। 2 নাম্বার হলো
ইসলামপন্থী দলগুলো এই যে যারা মাজারে যায় বা যারা নামাজ কালাম পড়ে বা যারা আপনার ইবাদত বন্দী করে, একই সঙ্গে যারা একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায়, এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন। ফলে আমরা দেখেছি এটা প্রমাণিত হয়ে গেছে, তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি। 2 নম্বর, আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে, কিন্তু তারা এখনো গাজায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশে একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না। না চাইবার একটা বড় কারণ হলো এই, তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে, কারণ তাদের ইচ্ছা আগের মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে। ফলে ইসলামপন্থীরা আদৌ ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয়। আপনি ইসলাম বলতে আপনি কি বুঝেন আর আমরা সাধারণ মানুষ কি বুঝে, এটা তর্কের বিষয়। কিন্তু ফরাদ ভাই, মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন, মানে আমার জ্ঞান বুদ্ধিমতে 30-35 বছরেরও বেশি একই কথা। কিন্তু আপনি কিন্তু যারা ইসলাম পন্থাটা নিয়ে যাদের আঁকড়ে আছেন তাদের আপনি খারিজ করে দিতেছেন না, তাদের বলতেছেন এটা তর্ক করতে হবে, কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে, বলতেছে যে ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো মানে এডিশন নাই, ইসলামের কোনো সুগার কোটেড কোনো রকম রূপ নাই, এবং যেইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না। এবং আপনি যেটা মাজার কেন্দ্রিক যেটার কথা বলতেছেন, এইটাতে মনে হয় আপনি সবচেয়ে বেশি সমালোচিত হইতেছেন মনে হয়। না, অসুবিধা নাই, আমি তো সমালোচিত হবই, কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি। আর তারা যে ইসলামের কথা বলে এটা আদৌ ইসলাম কিনা তার সাথে আলোচনার বিষয় হবে। ইসলামের বই খাতা কি? তারা কথা বলে দলিল, তো দলিল মানে কি? ইসলাম তো ওই আকারে এসেছে, হাদিস তো ইসলামে হাদিস আমি পড়বো অবশ্যই, কিন্তু হাদিস তো আমার জন্য বাধ্যতামূলক কিছু নেই। আর কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই। দাঁড়ান, আপনি তাদেরকে তো আমি যে প্রশ্ন করেছি সে প্রশ্ন উত্তর দিলে তো এটা শেষ হয়ে যায়। কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই। কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী তাদের জন্য পরামর্শের বই কোরআন। তো তারা কোথায় আইন খুঁজেন কোরআনের মধ্যে? কোরআন তো এটা বলে নাই। আর শুধুমাত্র তাই না, ইসলাম আরো অনেক মহৎ, ইসলাম তো উচ্চ স্তরের ধর্ম। এই ধর্মটা কি দাবি করে? যে মানুষ মাত্র আল্লাহ খলিফা, তাকে প্রতিনিধি আকারে দুনিয়া পাঠানো হয়েছে। তার মানে হচ্ছে তাকে আমি প্রজ্ঞা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে পাঠিয়েছি দুনিয়ায়। আপনি যখন মায়ের পেট থেকে আসেন, আপনি কি বগলে কোরআন নিয়ে আসেন, নাকি প্রজ্ঞা নিয়ে আসেন, বুদ্ধি নিয়ে আসেন? এগুলো নিয়ে আপনি আসেন, আল্লাহ তো দিয়েছে আপনাকে সমস্ত কিছু। এই প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান নিয়ে তো আপনি কোরআন পড়বেন। তো আপনি যখন কোরআনকে আপনি ব্যবহার করেন মানুষের প্রজ্ঞা, বুদ্ধি, তার যে প্রেম, ভালোবাসা, এইসবের বিরুদ্ধে, বিপরীতে, এটা কি ইসলাম? আমি আপনার সাথে থিওলজিক্যাল তর্কে যাব না, কিন্তু আমি যদি আপনাকে বলি, আমার প্রশ্নটা যদি আমি শুধু বলি যে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আপনি মানে আমাদের যারা এটা বলেন তারা বলেন যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন তাকে প্রশ্ন করা হইলে বা তিনি অন্য প্রসঙ্গে নানাভাবে এটা বলতে চেষ্টা করছেন যে তোমাদের জন্য আমি এই গাইডলাইনটা আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে তোমাদেরকে দিয়ে গেছে, দিস ইজ দি কমপ্লিট গাইডলাইন। বলুন, আপনি বলেন না কি বলেছে, কি দিয়েছে আল্লাহ? আল্লাহ আমাদেরকে এই যে গাইডলাইন, তুমি এটা কমপ্লিট এটা ফলো করতে পারো। আমি কেন বলতেছি, আমি কিন্তু আপনার কথা মানে আমি বুঝতে পারতেছি, কিন্তু ঘটনা হচ্ছে এক একজন যদি তার নিজস্ব প্রজ্ঞা দিয়া এক একভাবে এটা ব্যাখ্যা করতে পারে, তাহলে তো আর আমরা এক ময়দানে দাঁড়াতে পারবো না। ফরদ আমরা মিলবো কি শর্তে? না, অবশ্যই দাঁড়াতে পারবো। তাহলে ওয়েস্টার্ন সিভিলাইজেশন কি করে টিকে আছে? ঠিক আছে, এই লুথারান চার্চ, এই ক্যাথলিক, মানে ওরা যদি ধর্মের মধ্যে তো 100 বিভেদ। না, এটা তো আপনি একদম আমাকে উত্তর দিতে দেবেন। জি, আমি উত্তর দিবেটা হচ্ছে এই যে প্রথমত হলো যে 100 জনের তো তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা দ্বারা তারা ঠিক হবে না। আপনার মধ্যে যে বুদ্ধি আছে, যে প্রজ্ঞা আছে, যে তর্কের যে আপনার যে ক্ষমতা আছে, এর দ্বারাই তো সামষ্টিক অভিপ্রায়টা তৈরি হয়। আপনি যে সামষ্টিক অভিপ্রায় তো তর্ক ছাড়া তো হবে না, সামষ্টিক আলোচনা ছাড়া তো হবে না। গণতন্ত্র মানেই তো আলোচনা। তো আপনি এটাকে কেন অস্বীকার করছেন? আপনি গণতন্ত্র থেকে ফরদ ভাই, আপনি নিজেও এখানে দীর্ঘ সময় কাটাইছেন, এখানে তো 137টা ক্যাথলিক চার্চ, 137 এই লুথারেন, এই সেই, এবং তারা কিন্তু পরস্পরকে খুব ভালোবাসে, ব্যাপারটা এরকমও না। খুব ভালো না, কিন্তু তারা তো একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের তো একটা ঐক্যমত্য আছে। তাহলে আধুনিক রাষ্ট্র কোথায় গড়ে উঠলো? আধুনিক রাষ্ট্রতে গড়ে উঠছে খ্রিস্টানিটি থেকে।
আধুনিক রাষ্ট্রতে খ্রিস্টান থিওলজিক্যাল স্টেট, এখানে সার্বভৌমত্বের ধারণা তো আধুনিক রাষ্ট্রের যে সার্বভৌমত্বের ধারণা ওটা তো খ্রিস্টানি থেকে এসছে। ইসলামের তো রাষ্ট্রের সার্বভৌমত্বের কোনো ধারণাই নাই, তাহলে ওনারা কি রাজনীতি করতেছে? আপনি যদি রিয়েলি তারা ইসলামপন্থী হতেন তাহলে কি করে রাষ্ট্র সার্বভৌম এটা তারা কি করে এটা তারা মানেন? আর তারা যে আল্লাহ সার্বভৌম বলেন তারা তারা রাষ্ট্রবিরোধী। তো তারা তো একটা অলরেডি একটা কন্ট্রাডিক্টরি পজিশনে গিয়ে রাজনীতি করছেন, এটা তো হবে না। আপনি যে জন্য ইসলাম হলো সবচেয়ে সবচেয়ে অগ্রসর একটা রাজনৈতিক ধর্ম, কারণ সত্যিকারের সঠিক রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ইসলাম আপনাকে যথেষ্ট পরিমাণ তার যে থিওলজিক্যাল প্রপোজিশন বলেন, ফিলোসফিক্যাল প্রপোজিশন বলেন, ইসলামের মধ্যে নিহিত রয়েছে, নবীর জীবনে নিহিত রয়েছে। নবী কি হীরা গুহায় বসে বসে সারা জীবন বন্দী করে কাটেছেন নাকি? তিনি কি যুদ্ধ করেন না? তিনি কি আপনার রাষ্ট্র প্রশাসন পরিচালনা করেন না? তার বিবিরা কি তার মসজিদের কোনায় ছিল না? আপনি মেয়েদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, মেয়েদের সম্পর্কে যেসব কথাবার্তা বলছেন, এটা কি নবীর চরিত্রের সঙ্গে যায়? আপনি ইসলামের সঙ্গে যায় এগুলো? এগুলো আপনি আরব ট্রাইবাল কতগুলো রিলিজিয়নকে আপনি নিয়ে আসে বলতেছেন এগুলো ইসলাম। এটা কি, এটা কিসের ইসলাম? আপনি তো এটা হবে না। ইসলাম তো পরকালের জন্য আসে নাই। আপনি যখন মোনাজাত করেন তখনই তো আপনি বলেন কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি দুনিয়াকে একদম ভালো করেন। যারা ইহলোক বিরোধী, যারা ইহলৌকিকতা বিরোধী, তারা কখনোই নবীর উম্মত হতে পারে না। কারণ নবী ইহলৌকিক ধর্ম এনেছেন দুনিয়াতে খ্রিস্টানিটির বিপরীতে। এইখানে ইসলামের সঙ্গে খ্রিস্টানিটির বিরোধ, এইখানে ইসলামের সঙ্গে জুদাইজমের বিরোধ। আপনি যদি পরকাল নিয়ে আসেন, পরকালটা এনেছে খ্রিস্টানিটি, যে আপনি লর্ড যিশুর যে জগৎ, সে জগতে প্রবেশ না করলে আপনি মুক্তি পাবেন না। ইসলামে তো এগুলো নাই। আপনি এসব বাজে চিন্তা আমাদের সমাজে ছড়াচ্ছেন, অথচ আমাদের এখানে ইসলাম যারা প্রচার করেছেন তারা তো এগুলো কখনো বলে নাই। আপনারা আনেছেন কেন? পেট্রোডলার না, জি, আপনি এগুলো এসেছে পেট্রোডলারের দ্বারা। জি, পেট্রোডলারের দ্বারা। আপনি সৌদি রাজতন্ত্রের পক্ষে, আপনি বিভিন্ন রাজতন্ত্রের পক্ষে আপনি রাজনীতি করতে চান। আপনি তো ইসলাম নিয়ে রাজনীতি করতে চাইছেন না। ইসলাম নিয়ে রাজনীতি যদি করেন তাহলে অবশ্যই আমরা সকলে বসে বাংলাদেশে একটা সুন্দর